আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকের সর্বশেষ সাম্প্রতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বাইডেনকে হাত পা বেঁধে অপহরণ। এরপর থাকছে আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলা, 4 শতাধিক ফিলিস্তিনি নিহত। এদিকে গাজা উপত্যকায় বাফার জোন তৈরি করছে ইসরায়েল। জানিয়ে দেব হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর। সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির আহ্বান পোপ ফ্রান্সিসের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। বাইডেনকে হাত পা বেঁধে অপহরণ। বিতর্ক আর সমালোচনা যেন পিছু ছাড়ছে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কখনো বক্তব্য, কখনো পোস্ট বা কখনো ভিডিও প্রকাশ করে নিত্য নতুন বিতর্ক তৈরি করে চলেছেন তিনি। এবার ট্রাম্প একটি ভিডিও প্রকাশ করে বিতর্কে জড়িয়েছেন। ভিডিওটি আবার অন্য কাউকে নিয়ে নয়, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়ে। ভিডিও দেখে মনে হবে হাত পা বেঁধে বাইডেনকে কেউ অপহরণ করে নিয়ে যাচ্ছে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। গত শুক্রবার বিকেলে নিজের সামাজিক মাধ্যম সোশ্যাল প্ল্যাটফর্মে এই ভিডিওটি পোস্ট করেন ট্রাম্প। ভিডিওতে দেখা যায় একটি সড়কে দুটি পিকআপ গাড়ি চলছে। দুটি গাড়িতেই ট্রাম্পপন্থী বিভিন্ন ছবি ও চিহ্ন রয়েছে। তবে শেষের গাড়ির পেছনে দেখা যায় হাত পা বাঁধা বাইডেনের ছবি দেখে যে কেউ মনে করেন তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। এই ভিডিওর সামনে আসতেই রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের তুমুল সমালোচনা করেছে বাইডেনের নির্বাচনী শিবির। তারা বলেছেন ট্রাম্পের এই ধরনের পোস্ট দেশ সংহতির দিকে ঠেলে দিতে পারে। আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলা, 4 শতাধিক ফিলিস্তিনি নিহত। গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রোগী, যুদ্ধে বাস্তুচ্যুত মানুষ, মেডিকেল কর্মী সহ 4 শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। সেখানে 13 দিন ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। খবর আল জাজিরার। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েল। গাজার উত্তর, দক্ষিণ এবং মধ্য অঞ্চলে কোনো স্থানে ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পায়নি। পুরো গাজা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার অধিকাংশ মসজিদ, বাড়িঘর এবং ভবনই ধ্বংস করে দেওয়া হয়েছে। গত 7 অক্টোবর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে 32,705 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 75,190 জন। গাজা উপত্যকায় বাফার জোন তৈরি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকা সংলগ্ন সীমান্তে একটি নিরাপত্তা বাফার জোন তৈরি করেছে, যা এই ছিটমহলের প্রায় 16% এলাকা অধিগ্রহ করে তৈরি করা হতে পারে। হারেটজের প্রতিবেদনে কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট থেকে প্রাপ্ত চিত্র অনুযায়ী জোনটি প্রায় 1 কিলোমিটার প্রশস্ত হবে এবং সেই এলাকার সমস্ত ভবন ভেঙে ফেলা হবে। ওই নিউজ আউটলেট পরিবেশিত খবরে আরও বলা হয়, ইসরায়েল ছিটমহলটিকে দুটি অংশে বিভক্ত করার পরিকল্পনা করছে। এর একটি হবে উত্তর অংশ এবং অপরটি দক্ষিণ অংশ। এই লক্ষ্যে ইসরায়েলিরা বেসামরিক ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নেটজারিম করিডোর নামে পরিচিত আরেকটি বিশেষ বাফার জোন তৈরি করেছে। ওই এলাকার সীমান্ত বরাবর বাফার জোন তৈরি হলে গাজা উপত্যকার প্রস্থ হবে মাত্র 5.5 কিলোমিটার। 2023 সালের 7 অক্টোবর গাজার স্বাধীনতাকামী গ্রুপ হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিকভাবে হামলা চালালে মধ্যপ্রাচ্য আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর। লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। রোববার লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম কাউনাইনে সিনিয়র কমান্ডার ইসমাইল আল জিনের গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলের সেনাবাহিনী আল জিনকে একজন গুরুত্বপূর্ণ কমান্ডার বলে অবহিত করেছে। তিনি হিজবুল্লাহর এলিট ফোর্স রাদওয়ানের অ্যান্টি ট্যাঙ্ক ইউনিটে কাজ করতেন। ইসরায়েলি বাহিনী এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের ওপর ব্যাপক জ্ঞান রাখতেন আল জিন। হিজবুল্লাহর এই নেতা ইসরায়েলি নাগরিকদের ওপর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে হামলাও চালিয়েছে। অন্যদিকে এক টেলিগ্রাম বিবৃতিতে লেবাননের সশস্ত্র বাহিনী ইসমাইল আল জিনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে রাদওয়ান ইউনিটের আল জিন যুক্ত ছিলেন কিনা সে সম্পর্কে হিজবুল্লাহ কিছু জানায়নি। গত 7 অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলার জবাবে হামাসের পক্ষ নিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। অন্যদিকে লেবাননের ইসরায়েলের পাল্টা হামলায় 270 জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় 25 জন রাদওয়ান ইউনিটে কাজ করতেন। এছাড়া নিহতের মধ্যে 3 জন কমান্ডারও রয়েছে।
গাজায় যুদ্ধবিরতির আহ্বান পোপ ফ্রান্সিসের। গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি ইস্টার সানডের বার্তায় এ আহ্বান জানান। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলেও ২৭ বছর বয়সী পোপ ভ্যাটিকানে ইস্টার জামায়াতের পরিচালনা করেন। খবর বিবিসির। বিশ্বব্যাপী সংঘাতের প্রসঙ্গ টেনে পোপ অস্ত্র ছাড়ার আহ্বান জানান। তিনি বলেন, অস্ত্রের মাধ্যমে শান্তি আসে না, হৃদয় খুলে হাত বাড়ানোর মাধ্যমে শান্তি আসে। পোপের ভাষণ শুনতে সেন্ট পিটার্স স্কোয়ারে হাজারো লোক জড়ো হন। ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরুর প্রসঙ্গ টেনে ফ্রান্সিস বলেন, আমি আরও একবার আহ্বান জানাই, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে। যুদ্ধবিরতির জন্য ৭ অক্টোবরের জিম্মিদের মুক্তি করার জন্য আহ্বান জানাই। শিশু থেকে শুরু করে বেসামরিকদের ওপর যুদ্ধের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের চোখে কতটা কষ্ট আমরা দেখেছি। সেই চোখ দিয়ে তারা জানতে চায় কেন এত মৃত্যু, কেন এত ধ্বংস। যুদ্ধ সবসময় অযৌক্তিক, এতে পরাজয়। তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইস্যুতেও কথা বলেন। গাজায় যুদ্ধবিরতির আহ্বান পোপ ফ্রান্সিসের। গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি ইস্টার সানডের বার্তায় এ আহ্বান জানান। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলেও ২৭ বছর বয়সী পোপ ভ্যাটিকানে ইস্টার জামায়াতের পরিচালনা করেন। খবর বিবিসির। বিশ্বব্যাপী সংঘাতের প্রসঙ্গ টেনে পোপ অস্ত্র ছাড়ার আহ্বান জানান। তিনি বলেন, অস্ত্রের মাধ্যমে শান্তি আসে না, হৃদয় খুলে হাত বাড়ানোর মাধ্যমে শান্তি আসে। পোপের ভাষণ শুনতে সেন্ট পিটার্স স্কোয়ারে হাজারো লোক জড়ো হন। ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরুর প্রসঙ্গ টেনে ফ্রান্সিস বলেন, আমি আরও একবার আহ্বান জানাই, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে। যুদ্ধবিরতির জন্য ৭ অক্টোবরের জিম্মিদের মুক্তি করার জন্য আহ্বান জানাই। শিশু থেকে শুরু করে বেসামরিকদের ওপর যুদ্ধের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের চোখে কতটা কষ্ট আমরা দেখেছি। সেই চোখ দিয়ে তারা